আমরা কিডনির ডিটেল স্ট্রাকচার পড়েছি এখনো অবধি, নেফ্রনের স্ট্রাকচার পড়েছি, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস সম্পর্কে জেনেছি, নেফ্রনের টাইপসটা জেনেছি অবস্থানের বেসিসে। ঠিক আছে, এইটুকু আমরা জেনেছি। এবার আমরা যেটা জানবো সেটা হলো রেগুলেশন অফ কিডনি ফাংশন, অর্থাৎ কিডনি যে কাজটা করে সেই কাজটা কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা আমাদেরকে জানতে হবে, এবং কোন কোন হরমোন সেই কাজটাকে নিয়ন্ত্রণ করে এবং কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা আমাদেরকে জানতে হবে। তো শুরু করি। আমরা ফার্স্টে বলি যে কিডনি কাজটা করেটা কি। কিডনি রক্তকে ফিল্ট্রেশন করার মাধ্যমে মূত্র তৈরি করে। হ্যাঁ, তাহলে কিডনি কি করে, একটা ব্লাডকে ফিল্ট্রেশন করার মাধ্যমে মূত্র তৈরি করে, অর্থাৎ ব্লাডের ফিল্ট্রেশনও হয়, তার ফলে কি হয়, ইউরিন বা মূত্র সৃষ্টি হয়। এটা হচ্ছে কিডনির মেন ফাংশন। এছাড়া এই যে ব্লাড থেকে ইউরিন তৈরি হচ্ছে, এই যে প্রসেস, ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে যে ইউরিন তৈরি হচ্ছে, সেই অন্তর্বর্তী টাইমে কিছু আয়নের কি হয়, অ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন হয়। হ্যাঁ, অর্থাৎ পুনঃশোষণ হয়। যেমন আয়নের পুনঃশোষণের মধ্যে সোডিয়াম আয়ন আছে, ক্লোরিন আছে, তাদের পুনঃশোষণ হয়, এবং জলেরও পুনঃশোষণ হয়। আমরা জানি যে ইউরিন থেকে এক্সেস জলটা শোষিত হয়ে যায়। এছাড়া পটাশিয়াম আয়নের ক্ষরণও হয়। তো কি জানলাম, যে এই যে ব্লাড থেকে যে ইউরিন তৈরি হচ্ছে, এর মধ্যবর্তী সময়ে কি হয়, সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, হ্যাঁ, জল, এগুলোর পুনঃশোষণ হয়, এবং পটাশিয়াম আয়নের পাশাপাশি বাইকার্বনেট আয়ন, অ্যামোনিয়া আয়ন, এগুলো কি হয়, ক্ষরণ হয়। ঠিক তো? তো এই যে ব্যাপারটা, এই যে এতগুলো কাজ, এই যে সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, জল, এদের পুনঃশোষণ করতে হবে, পটাশিয়াম আয়নের ক্ষরণ করতে হবে। পটাশিয়াম আয়ন মেনলি কোথায় ক্ষরিত হয়, বৃক্কীয় নালিকায়। হ্যাঁ, বৃক্কীয় নালিকা মানে স্পেসিফিকভাবে বলতে গেলে ডিসিটিতে, অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে পটাশিয়াম আয়নটা ক্ষরিত হয়। তো এই যে ব্যাপারটা হচ্ছে, কাজগুলো হচ্ছে, এগুলোর জন্য, মানে এই যে কাজগুলোর জন্য যেটা গোল করলাম, কিছু কিছু হরমোন প্রয়োজন হয়। হ্যাঁ, সেই হরমোনগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাঞ্জিওটেনসিন 2, এছাড়া ANP বলতে পারি বা ANH বলতে পারি। হ্যাঁ, ANP বলতে পারি বা ANHও বলতে পারি, যে কোনো একটা বলতে পারি। ফুল ফর্ম হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রি ইউরেটিক পেপটাইড বা হরমোন, অ্যাট্রিয়াল নাট্রি ইউরেটিক হরমোন বা পেপটাইড। এছাড়া ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এছাড়া অ্যালডোস্টেরন। এইগুলো হরমোনগুলো এই কাজের জন্য দায়ী। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা কি করে সংগঠিত হয়, এই হরমোনগুলো কি করে এই যে জিনিসগুলোকে কন্ট্রোল করে বা রেগুলেট করে, সেটাই আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এই হরমোনগুলো কি করে এই ফাংশানগুলোকে রেগুলেট করে সেটাই আমাদেরকে জানতে হবে। তাহলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে সিস্টেমটা সম্পর্কে, সেটা নাম হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। আমি যখন জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস পড়াচ্ছিলাম, তখন আমি একটা টার্ম ইউজ করেছিলাম যে জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন এনজাইমটা ক্ষরিত হয়, এবং সেটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের মধ্যে দিয়ে যায়,
দিয়ে কী করে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয় এবং অ্যাড্রিনাল কর্টেক্সকে উদ্দীপিত করে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ করায়। ঠিক আছে, এটা বলেছিলাম জাস্টাগ্লোমেরুলার অ্যাপারেটাস পড়ানোর সময়, এবং এটাও বলেছিলাম পাশাপাশি যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা এখন জাস্ট জেনে রাখ, পরে যখন ভিডিও বানাবো তখন ডিটেলসে বলবো। ঠিক আছে, মনে পড়ছে তো? আশা করি মনে পড়ছে। সেই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটাই এখন আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তো এটাকে সিস্টেমটাকে বলা হয় রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। হ্যাঁ, কি নাম? রাস। শর্টকাট ফর্ম হচ্ছে রাস। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। ব্যাপারটা কীরকম? আমরা জানি রেনিন কোথা থেকে খরিত হয়? জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে খরিত হয়। এবার জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন খরিত হয়ে কী করে? অ্যাঞ্জিওটেনসিনকে ক্ষরণ হতে মানে স্টিমুলেট করে। কীরকম ব্যাপারে হয়, কীরকমভাবে হয় সেটা আগে বুঝে নিই। ফার্স্টে জানতে হবে যে ধরা যাক ব্লাড প্রেশারটা কমে গেছে। হ্যাঁ, রক্তের মধ্যে ব্লাড প্রেশারটা কমে গেছে, রক্তের মধ্যে কমে গেছে। অর্থাৎ এটা ধরা যাক একটা রক্তবাহ। এটা ধরা যাক একটা রক্তবাহ। এই রক্তবাহর মধ্যে দিয়ে ধরা যাক রক্তটা ফ্লো করছে। এবার ধরা যাক এখানে রক্তটা খুব হালকা গতিতে ফ্লো হচ্ছে। একবার ভাবি আমরা, হালকা গতিতে ফ্লো হচ্ছে, এই পাইপটার মধ্যে দিয়ে রক্তটা হালকা গতিতে ফ্লো হচ্ছে, তার মানে এটার উপর কোনো কি চাপ পড়ছে না। কিন্তু যদি এর মধ্যে যদি প্রচুর পরিমাণে রক্ত যেত তাহলে এই জিনিসটা কি চাপ পড়তো, এটার উপর, এই পাইপটার উপর চাপ পড়তো। বেশি পরিমাণ যদি রক্ত যেত তাহলে চাপ পড়তো অবশ্যই। যেহেতু কম যাচ্ছে রক্তটা, সেহেতু মানে এটার উপর চাপ কম পড়ছে, তাহলে ব্লাড প্রেশার কমে গেছে, মানে রক্তের আয়তনটাও কি আছে? কমে গেছে। হ্যাঁ, তাহলে ব্লাড প্রেশার ধরা যাক কমে গেছে। তখন কি হয়? তখন জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিনটা খরিত হয়। এবং কীভাবে খরিত হয়? যেহেতু ব্লাড প্রেশারটা কমে গেছে, ব্লাড প্রেশার কমে যাওয়া মানে একটা শরীরের মধ্যে একটা রেসপন্স চাই, যে আমাদের এই যে রক্তবাহের মধ্যে দিয়ে ব্লাড প্রেশারটা কমে গেছে। তার ফলে কি হয়? যে এই যে টিউবটার মধ্যে দিয়ে যে রক্তটা যাচ্ছিল বা নালিটার মধ্যে দিয়ে যে রক্তটা যাচ্ছিল, তার প্রেশারটা যে কমে গেছে, তার ফলে কি হয়? এই প্রসারণটা যেটা আছে, এই যে এই বৃত্তটা যেটা আছে, সে বৃত্তটা কি হয়? কমে যায়। অর্থাৎ প্রসারণটা কমে যায়, কারণ এত বড় টিউবের তো দরকার নেই, যেহেতু ব্লাড প্রেশার কমে গেছে, লো হয়ে গেছে। তাহলে কি এই টিউবটার আয়তনটা কমিয়ে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে কি হয়? যে ব্লাড প্রেশার যেহেতু কমে গেছে, সেটা স্টিমুলেট করে কি? যে রক্তবাহের প্রাচীরের প্রসারণটা কমে যাবে। এর ফলে কি হয়? রক্তবাহের প্রাচীরের প্রসারণটা কমে যাবে। এর ফলে যেহেতু এটা কমে গেছে, সেহেতু এটা কমে যাবে। এর ফলে কি হয়? এটাকে তো নর্মালাইজ করতে হবে, যেহেতু সমস্ত কিছু একটা অ্যাবনর্মাল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেহেতু এটাকে আবার মানে কন্ট্রোল করতে হবে এনিহাও। তার ফলে কি হয়? তার ফলে জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে, জেজি সেল থেকে কি হয়? রেনিন এনজাইমটা খরিত হয়। এই রেনিন এনজাইমটা তখন করে কি? একদম চলে যায় লিভারের হেপাটোসাইট সেলকে স্টিমুলেট করে। লিভারের হেপাটোসাইট সেলকে স্টিমুলেট করে, এবং এই যে স্টিমুলেট করার ফলে কি হচ্ছে? এখান থেকে একটা হরমোন খরিত হয়, মানে অ্যাঞ্জিওটেনসিনোজেন বলে একটা হরমোন খরিত হয়। অ্যাঞ্জিওটেনসিনোজেন খরিত হয়। হ্যাঁ, যেই রেনিন এসে লিভারের হেপাটোসাইট সেলকে স্টিমুলেট করলো, তার ফলে অ্যাঞ্জিওটেনসিনোজেন খরিত হবে। এই অ্যাঞ্জিওটেনসিনোজেন যে খরিত হয়ে গেল, এখান থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়ে একটা পেপটাইড গঠন করলো। হ্যাঁ, কি হলো? এখান থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়ে গেল। 10টা
অ্যামাইনো অ্যাসিড এ আলাদা হয়ে গেল, দিয়ে একটা পেপটাইড গঠন করলো। সেই পেপটাইডটা হচ্ছে তার নাম হলো অ্যাঞ্জিওটেনসিন 1। তার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1। ঠিক আছে, 10 অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট একটা পেপটাইড গঠন করছে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে, মানে এখান থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়ে অ্যাঞ্জিওটেনসিন 1 গঠন করলো। এবার এই অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 2টো অ্যামাইনো অ্যাসিড বেরিয়ে গেল, দিয়ে এই 2টো অ্যামাইনো অ্যাসিড যেটা বেরিয়ে গেল তার নাম হচ্ছে, সরি 2টো অ্যামাইনো অ্যাসিড বেরিয়ে গেল অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে, দিয়ে কটা অ্যামাইনো অ্যাসিড পড়ে আছে? 10টা থেকে 2টো বেরিয়ে গেল, তাহলে পড়ে আছে 8টা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে পড়ে আছে 8টা অ্যামাইনো অ্যাসিড। এই 8টা অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট অ্যাঞ্জিওটেনসিন 2 গঠন হয়, অ্যাঞ্জিওটেনসিন 2 গঠন হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখনও অবধি কী ব্যাপারটা ঘটলো, যে ব্লাড প্রেশার কমে গেছে, রক্তবাহের প্রাচীরটা প্রসারণটা কমে গেল, তার ফলে কি হলো, জাস্টা গ্লোমেরুলার সেল থেকে রেনিন এনজাইম ক্ষরণ হলো, যেটা লিভার হেপাটোসাইটকে স্টিমুলেট করে অ্যাঞ্জিওটেনসিনোজেন ক্ষরণ করলো। তার ফলে কি হলো, এখান থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়ে অ্যাঞ্জিওটেনসিন 1 ফর্ম করছে, এখান থেকে 2টো অ্যামাইনো অ্যাসিড বেরিয়ে যাচ্ছে, 10টা থেকে 2টো বেরিয়ে গেলে 8টা অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হলো। এবার ব্যাপারটা, এই অ্যাঞ্জিওটেনসিন 2টা কী করে, এরা অন্তর্মুখী ধমনিকা যেটা আছে, যেটা বাউমান ক্যাপসুলে প্রবেশ করছে, গ্লোমেরুলাস ফর্ম করছে, সেই অন্তর্মুখী ধমনিকার কি বলবো প্রাচীরটাকে সংকোচন করে দিচ্ছে। সে কি করছে, এই অ্যাঞ্জিওটেনসিন 2টা সরাসরি গিয়ে অন্তর্মুখী ধমনিকা যেটা থাকছে, অন্তর্মুখী ধমনিকার প্রাচীর কমিয়ে দিচ্ছে, মানে যেটা ছিল সেটাকে সংকোচন করে দিচ্ছে। তার ফলে কী হলো, যেহেতু অন্তর্মুখী ধমনিকার প্রাচীরটা কমে গেল, তার ব্রেথটা কমে গেল, তার ফলে কম পরিমাণ রক্ত ঢুকবে। এবার যেই কম পরিমাণ রক্ত ঢুকবে, অর্থাৎ রক্তের প্রেশারটা থাকবে না, তার ফলে কী হবে, গ্লোমেরুলারের ফিল্ট্রেশনটা কম হয়ে যাবে, অর্থাৎ গ্লোমেরুলাসের মধ্যে পরিশ্রমণটা কম হয়ে যাবে। ব্যাপারটা কীরকম, এটা যদি অন্তর্মুখী ধমনিকা হয়, আর এখানে গ্লোমেরুলাস আছে, আর একটা বাউমান ক্যাপসুল আছে, এবার এর মধ্যে দিয়ে রক্ত যেহেতু কম ঢুকছে, সেহেতু এটার উপর চাপ কম পড়বে। এবার চাপ কম পড়বে যখন, তখন এখানে ফিল্ট্রেশনটা কম হবে, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যাবে। ঠিক তো, অনেকটা সেই ন্যাকড়ার মধ্যে কোনো একটা মানে কি বলবো ভিজা জিনিস নিয়ে যদি ন্যাকড়াটাকে আমি না চাপি, তাহলে কি জলটা পড়বে না? এখন চাপ যত দেবো তত বেশি জল পড়বে। ঠিক তো, এখানে তো চাপই হচ্ছে না, তো জল মানে এখান থেকে ব্যাপারটা ফিল্ট্রেট তো হবে না ব্যাপারটা, না? তাই জন্য যেহেতু রক্ত কম আসছে, সেহেতু এখানে ফিল্ট্রেশনটা কমে যাবে, চাপটা কম থাকবে বলে ফিল্ট্রেশনটা কম হবে। ঠিক আছে, তাহলে কি হয়, অন্তর্মুখী ধমনিকার প্রাচীরটা কমে যাচ্ছে, তার ফলে কি হয় যে এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা লো হয়ে যায়। এর ফলে কি হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা লো হয়ে যাচ্ছে, এর ফলে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা লো হয়ে যাচ্ছে। এবার কি হয়, এই অ্যাঞ্জিওটেনসিন 2টা এটা কাজ করছে, 1 নম্বর এটা কাজ করছে। সেকেন্ড কাজ হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2টার, যে এটা আমরা জানি যে অ্যাড্রিনাল কর্টেক্সকে উদ্দীপিত করছে। ঠিক আছে, এছাড়া আরেকটা, ওটা অ্যাড্রিনাল কর্টেক্স উদ্দীপনের কাজটা পরে বলছি, আগে এটা জেনে নিই যে পিসিটি, পিসিটির মধ্যে আমরা জানি যে জলের রিঅ্যাবজর্পশন হয়, জলের রিঅ্যাবজর্পশন হয়, সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হয়, ক্লোরিনের রিঅ্যাবজর্পশন হয়। হ্যাঁ, তাহলে এই যে অ্যাঞ্জিওটেনসিন 2টা কী করছে, জলের রিঅ্যাবজর্পশন, ক্লোরিনের রিঅ্যাবজর্পশন আর সোডিয়ামের রিঅ্যাবজর্পশনটাকে বা পুনঃশোষণটাকে বাড়িয়ে দিচ্ছে। কার মধ্যে? পিসিটিতে, অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা নিকটস্থ সংবর্ধন নালিকা বা অগ্রস্থ সংবর্ধন নালিকা যাই বলি না কেন, সেটা কি করছে, অগ্রস্থ সংবর্ধন নালিকায় এই যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা কি করছে, বাড়িয়ে দিচ্ছে পুনঃশোষণকে। কাদের? জলের, সোডিয়াম, ক্লোরিনের, এদের পুনঃশোষণকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি করব, এটা তো হয়ে গেল, এখানে এসে গ্লোমেরুলার ফিল্ট্রেশন এটা কমে গেল, এটা একটা কাজ হয়ে গেল এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের। আর একটা কাজ হচ্ছে, কি কাজ এটা, তাহলে আমরা এদিক উপরটা মিটিয়ে দিচ্ছি। তো রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের আরেকটা কাজ হচ্ছে
যে এরা কি করে, অগ্রস্থ সংবর্ত নালিকা, অগ্রস্থ সংবর্ত নালিকাতে কি হয়, অগ্রস্থ সংবর্ত নালিকায় সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, জল এগুলোর রিঅ্যাবজর্পশনকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, অগ্রস্থ সংবর্ত নালিকা সোডিয়াম, ক্লোরিন, জল এগুলোর রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণকে বাড়িয়ে দিচ্ছে। আর কি বলবো, এটার কাজ, অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের কাজ হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সকে উদ্দীপিত করা, দিয়ে অ্যালডোস্টেরন ক্ষরণ করা, অ্যালডোস্টেরন ক্ষরণ করা, অ্যালডোস্টেরন ক্ষরণ করা। এর ফলে কি হয়, এই অ্যালডোস্টেরনটা হেল্প করে, কিসে হেল্প করে, সোডিয়াম ক্লোরিনের রিঅ্যাবজর্পশনে। কোথায়, কালেক্টিং টিউবুলস, অর্থাৎ সংবর্ত নালিকা। আমরা জানি অ্যালডোস্টেরনটা কি করে, যে কালেক্টিং টিউবুলস বা সংগ্রাহী নালিকায় সোডিয়াম ক্লোরিনের রিঅ্যাবজর্পশনে হেল্প করে এবং পটাশিয়াম আয়নের ক্ষরণে হেল্প করে। তাহলে এই অ্যালডোস্টেরনটা কি করে, পটাশিয়াম আয়ন ক্ষরণে হেল্প করে এবং সোডিয়াম ক্লোরিনের রিঅ্যাবজর্পশনে হেল্প করে। এটা করে কি, সোডিয়াম ক্লোরিনের রিঅ্যাবজর্পশনে হেল্প করে কোথায়, সিটিতে, অর্থাৎ কালেক্টিং টিউবুলসে। কালেক্টিং টিউবুলসের মধ্যে সোডিয়াম ক্লোরিনের রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেয়, রিঅ্যাবজর্পশন অর্থাৎ পুনঃশোষণ, এবং পটাশিয়াম আয়নের ক্ষরণকে বাড়িয়ে দেয়। এবার ব্যাপারটা ভাবার বিষয় আছে যে যখনই এটাকে রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দিচ্ছে, সোডিয়াম ক্লোরিনের রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দিচ্ছে, তার মানে এইগুলো কোথায় যাচ্ছে, সোডিয়াম আয়নগুলো কোথায় যাচ্ছে, ব্লাডে ফিরে যাচ্ছে, অর্থাৎ রক্তে ফিরে যাচ্ছে। রক্তে ফিরে যাওয়া মানে কি, মূত্রের মধ্যে সোডিয়াম আয়নের মানে পরিমাণটা কমে যাবে, বেশিরভাগটাই রক্তের মধ্যে চলে যাচ্ছে। এবার যখনই সোডিয়াম আয়নের রক্তের মধ্যে পরিমাণ বাড়তে থাকবে এবং এর ফলে কি, জলের পরিমাণটাও যখন রক্তের মধ্যে বাড়তে থাকবে, যেহেতু জলটাও পুনঃশোষণ হচ্ছে বারবার, এই যে জলটা পুনঃশোষণ হচ্ছে, তাহলে জিনিসগুলো ভাবতে হবে যে জলও পুনঃশোষণ বেড়ে যাচ্ছে, এদিকে সোডিয়াম আয়নেরও পুনঃশোষণ বেড়ে যাচ্ছে। তার ফলে কি হয়, এগুলো জিনিস রক্তে ফিরে যাচ্ছে, তার ফলে কি, রক্তের আয়তন বাড়ছে, ফলে যে প্রাচীরটা সংকোচন হয়েছিল, এই যে রক্তবাহী প্রাচীরটা সংকোচন হয়েছিল, যে প্রসারণটা কম ছিল ব্লাড প্রেশার লো হওয়ার জন্য, তার ফলে সোডিয়াম আয়ন যখন ফিরে যাচ্ছে রক্তে, তখন এই ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, জল ফিরে যাচ্ছে রক্তে যখন, তখন রক্তের আয়তনটাও বেড়ে যাচ্ছে। ঠিক তো, তাহলে সোডিয়াম আয়ন ফেরার জন্য ব্লাড প্রেশারটা অটোমেটিক বেড়ে যাচ্ছে, ফলে এই জিনিসটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। কার জন্য স্বাভাবিক হচ্ছে, এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের দ্বারা স্বাভাবিক হচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম মেনলি রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের কাজই হচ্ছে দুটো কাজ, একটা হচ্ছে এই যে রিঅ্যাবজর্পশন রেটগুলোকে বাড়িয়ে দেওয়া, সেকেন্ডলি এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটাকে কমিয়ে দেওয়া। তো এটা হচ্ছে মেন কাজ, আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা জানবো সেকেন্ড হরমোন, যেটা অ্যাট্রিয়াল নাট্রিইউরেটিক পেপটাইড বা অ্যাট্রিয়াল নাট্রিইউরেটিক হরমোন সম্পর্কে, ANH, যে করে কি। ANH, অ্যাট্রিয়াল কথাটা হচ্ছে হার্ট, অ্যাট্রিয়াল কথাটির অর্থ হচ্ছে হার্ট, অর্থাৎ এই হরমোনটা হার্ট থেকে খরিত হয়। অ্যাট্রিয়াল নাট্রিইউরেটিক হরমোন, ANH, ফুল ফর্মটা আগেই লিখে দিয়েছি, তাই আর লিখবো না, ANH। তো এর কাজই হচ্ছে লোকের কাজে বাধা দেওয়া। এর কাজই হচ্ছে লোকের কাজে ব্যাগরা দেওয়া, বাধা দেবো আমি। তো কিভাবে বাধা দেয়, এখনো অবধি কাজ চলছিল খুব সুষ্ঠুভাবে কাজ চলছিল, যে যার কাজ করছিল, যেটা যার রিঅ্যাবজর্পশন করছিল, করার দরকার ছিল, তারা সেটা রিঅ্যাবজর্পশন করছিল। যেমন ধরা যাক যে অ্যালডোস্টেরন ক্ষরণ হচ্ছিল, ADH ক্ষরণ হচ্ছিল, এগুলো কি হচ্ছিল, মেনলি বিভিন্ন টাইপের জলের রিঅ্যাবজর্পশনে হেল্প করছিল, সোডিয়াম আয়ন ক্লোরিনের রিঅ্যাবজর্পশনে হেল্প করছিল, তাই তো। এছাড়া যে অগ্রস্থ সংবর্ত নালিকা বা নিকটস্থ সংবর্ত নালিকা যেটা ছিল, সেগুলো তো সোডিয়াম আয়ন ক্লোরিন আয়নের রিঅ্যাবজর্পশনে হেল্প করছিল। তো এই ব্যাপারটা সবাই নিজে নিজে কাজ করছিল, তাহলে এদের কাজটাকে বাধা দিতে হবে, সেই বাধা দেওয়ার কাজটা করবে ANH। তাহলে ANH কি করবে, যে বাধা দেবে, কাকে বাধা দেবে,
আমি কি বললাম যে পিসিটি বা নিকটস্থ সংবর্ত নালিকা বা অগ্রস্থ সংবর্ত নালিকা নালিকা কাকে রিঅ্যাবজর্পশন করছিল? সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, এগুলোকে রিঅ্যাবজর্পশন করছিল, অর্থাৎ রিঅ্যাবজর্পশন করছিল, এটাকে বাধা দিল। তাহলে কি হলো? সোডিয়াম আয়ন ক্লোরিন আয়নের রিঅ্যাবজর্পশনটা বন্ধ হয়ে গেল। তার ফলে কি হলো? এই সোডিয়াম আয়নটা কোথায় গেল? রক্তে গেল না, মূত্রে চলে গেল। তাহলে সোডিয়াম আয়নটা রিঅ্যাবজর্পশন যেহেতু বন্ধ হয়ে গেল, সেহেতু এরা কোথায় গেল? মূত্রে গেল। মূত্রে সোডিয়াম আয়নের পরিমাণটা বাড়তে থাকলো, ঠিক আছে, আর রক্তের সোডিয়াম আয়নের পরিমাণটা কমতে থাকলো। ব্যাস। আর একটা এনএইচ করলো কি? এনএইচ করলো এডিএইচের পরিমাণটাকে কমিয়ে দিল, অ্যালডোস্টেরনের পরিমাণটাকে কমিয়ে দিল। এবার এইগুলো পরিমাণ কমে গেল, মানে এডিএইচের পরিমাণ যেই কমে গেল, তখন কি হবে? জলের পরিমাণ, মানে জল রিঅ্যাবজর্পশন বন্ধ হয়ে গেল, অর্থাৎ জলের পরিমাণ মূত্রের মধ্যে বাড়তে থাকলো, রক্তের মধ্যে জলের পরিমাণ কমতে থাকলো, যেহেতু জল পুনঃশোষণ হচ্ছে না, রক্তে ফিরতে পারছে না। হ্যাঁ, এছাড়া সোডিয়াম আয়নেরও রিঅ্যাবজর্পশনটা বন্ধ হয়ে গেল, ঠিক তো? তারপরে এই সোডিয়াম আয়নটাও মূত্রে বেশি পরিমাণে থাকতে থাকলো, মানে মূত্রের মধ্যে সোডিয়াম আয়নের পরিমাণটা বাড়তে থাকলো। তার ফলে কি হলো? যে রক্তের মধ্যে সোডিয়াম আয়নের ঘাটতি হতে থাকলো, মূত্রের মধ্যে সোডিয়ামের পরিমাণটা বাড়তে থাকলো, রক্তের মধ্যে জলের পরিমাণ কমতে থাকলো, মূত্রে জলের পরিমাণ বাড়তে থাকলো। সাময়িকভাবে এর ফলশ্রুতি হচ্ছে, এই সমস্ত কিছুর ফলশ্রুতি একটা জিনিসই দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে এবং রক্তের আয়তনটা কমে যাচ্ছে। এর ফলশ্রুতি হচ্ছে ব্লাড ভলিউমটাকে লো হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। তাহলে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক হরমোনের কাজই হচ্ছে এগুলো, যে ব্লাড ভলিউমকে কমিয়ে দেওয়া, ব্লাড প্রেশারকে কমিয়ে দেওয়া, ঠিক আছে? এবার এই যে জিনিসটা না আমাদেরকে ভাবতে হবে যে কিডনির ফাংশানে কে কী রকম কাজ করে। সমস্তটা একটা ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে চলতে থাকে। যেমন আমরা হরমোনে পড়েছিলাম যে একটা ফিডব্যাক মেকানিজম কাজ করে, যে হাইপোথ্যালামাস পিটুইটারিকে কন্ট্রোল করে, পিটুইটারি আদার্স এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। এবার আদার্স এন্ডোক্রাইন গ্ল্যান্ডের থেকে যে সিক্রেশন বেড়ে যায়, সেটা ফিডব্যাক দেয়, একটা নেগেটিভ ফিডব্যাক দেয় হাইপোথ্যালামাসকে। তার ফলে কি হাইপোথ্যালামাস থেকে যে রিলিজিং হরমোনটা সিক্রেট হয়, সেটা কমে যায় পরিমাণটা। ঠিক তেমনি যখনই আমরা দেখছি যে ঠিকঠাক চলছে, মানে ব্যাপারটা রিঅ্যাবজর্পশনটা বেশি হয়ে গেছে বা জল বেশি পরিমাণে পুনঃশোষিত হয়ে গেছে, এতটা পুনঃশোষণ হওয়ার দরকার নেই, তখনই আমরা কি করব? এই যে এডিএইচ দরকার যাক, এডিএইচের পরিমাণটা অনেক বেড়ে গেছে, বা অ্যালডোস্টেরনের পরিমাণটা বেড়ে গেছে। তার ফলে কি? এগুলো বেড়ে যাওয়া মানে কি? পুনঃশোষণটা বেড়ে গেছে, সোডিয়াম আয়নের পুনঃশোষণ বেড়ে গেছে, জলের পুনঃশোষণ বেড়ে গেছে, এতটা পুনঃশোষণ হওয়ার দরকার নেই। তখন এটা কি একটা বডিতে একটা নেগেটিভ ফিডব্যাক দেয়, এবং তখনই কি হয়? এএনএইচ সিক্রেট করে এবং এই জিনিসগুলোকে বাধা দিয়ে দেয়। তাহলে একটা মেকানিজমের মধ্যে একটা ব্যালেন্স বজায় থাকছে, তাই তো? তো এইরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর পড়বো আমরা এডিএইচ সম্পর্কে। এডিএইচ মানে হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আমরা এটার নাম শুনেছি, যেটা পিটুইটারির পস্টেরিয়ার পার্ট থেকে, হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি সেল থেকে সিক্রেট হয়, এবং পস্টেরিয়ার পিটুইটারিতে জমা হয়। যেহেতু হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি সেল থেকে এটা সিক্রেট করে, সেহেতু এটাকে নিউরো হরমোনও বলা হয়। আচ্ছা, তো এখন পড়বো এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন সম্পর্কে। তো এর কাজটা আমরা জানি যে এডিএইচ কী করে, যে জলের পুনঃশোষণে হেল্প করে, H2O রিঅ্যাবজর্পশনে হেল্প করে। এখন ধরা যাক কোথায় হেল্প করে, আমরা জানি ডিসিটি আর হেনলির লুপে, সিটি, হ্যাঁ, ডিসিটি এবং কালেক্টিং টিউবুলসে এডিএইচের দ্বারা কি হয়? জলের পুনঃশোষণ হয়। H2O মানে এই ডিসিটি এবং সিটির মধ্যে, অর্থাৎ কালেক্টিং টিউবুলস, ডিসিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, আর সি মানে হচ্ছে কালেক্টিং টিউবুলস বা সংগ্রাহী নালিকা। এর মধ্যে কি হয়? এডিএইচের প্রভাবে জলের রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ হয়ে থাকে। কার দ্বারা? এডিএইচের দ্বারা জলের পুনঃশোষণ হয়ে থাকে। এটা আমরা জানি। এবার এটাও এই ফিডব্যাক মেকানিজম ব্যাপার। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এডিএইচের পরিমাণটা বেড়ে গেছে, তার ফলে কী হয়? জলের পুনঃশোষণটা বেড়ে গেছে। এবার আমাদের এডিএইচ একটা কী কাজ করবে? একটা ফিডব্যাক দেবে, তার ফলে কি? এডিএইচের পরিমাণটা কমে যাবে, জলের পুনঃশোষণ রেটটা কমে যাবে। তো একটা ফিডব্যাক মেকানিজমের মধ্যেই ব্যালেন্সটা বজায় থাকছে এডিএইচের, যে এডিএইচ কী করছে? এটা পুনঃশোষণটা বেড়ে গেছে, রেটটা কমাতে হবে। তাহলে এডিএইচ একটা ফিডব্যাক দিল, এডিএইচ সিক্রেশন বন্ধ হয়ে গেল, পুনঃশোষণ রেটটা কমে গেল।
আবার দরকার আছে এডিএইচে পুনঃশোষণ হওয়ার, তখন কি হচ্ছে এডিএইচে যখনই এখানে ঘাটতি থাকছে তখন এটা একটা ফিডব্যাক দিচ্ছে, পজিটিভ ফিডব্যাক, তার ফলে কী হচ্ছে এডিএইচ সিক্রেট করছে এবং পুনঃশোষণ রেটটাকে বাড়িয়ে দিচ্ছে। তো এটাও ফিডব্যাক মেকানিজম টাইপের। এবার এডিএইচের পরিমাণ যদি কমে যায় স্বাভাবিকের থেকে, তার ফলে বহুমূত্র রোগ হয়, যেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। এডিএইচের পরিমাণ কমে গেলে কি হয়, যে জলের রিঅ্যাবজর্পশনটা বা পুনঃশোষণটা বন্ধ হয়, মানে কি বলবো, জলের মানে পুনঃশোষণটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, বা কি বলবো, পুনঃশোষণ হয় না, রিঅ্যাবজর্পশনটা বন্ধ হয়ে যায়, তার ফলে কি জলটা ব্লাডের মধ্যে ফিরতে পারে না, মূত্রতেই চলে আসে। তো তার ফলে কি হয়, জলের পুনঃশোষণ রেটটা কমে যায়। কার জন্য? এডিএইচ যদি ঘাটতি হয়ে যায় বা না থাকে ধরা যাক, তার ফলে কি হয়, এডিএইচ যদি ঘাটতি হয়ে যায় বা লো হয়ে যায়, তার ফলে জলের পুনঃশোষণ রেটটাও লো হয়ে যায়। তার ফলে যে রোগটা হয় সেটা রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ঠিক আছে, এই সম্পর্কে কতগুলো টার্ম জানতে হবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ সম্পর্কে, যেমন হচ্ছে পলিডিপসিয়া, অর্থাৎ এখানে ঘন ঘন জল পিপাসা পাবে, হ্যাঁ, থার্স্ট, ইংরেজিতে তৃষ্ণাকে থার্স্ট বলে, তাহলে পলিডিপসিয়ার সাথে থার্স্ট হবে, অর্থাৎ বারে বারে জল পান করতে ইচ্ছা করবে। পলিইউরিয়া মানে হচ্ছে ঘন ঘন মূত্র, মানে কি বলবো, বেশি পরিমাণে লিকুইড মূত্র বেরাবে, বেশি লিকুইড ইউরিন, তার মানে বেশিবার বাথরুম যেতে হবে, হ্যাঁ, এর মানে হচ্ছে পলিইউরিয়া। আচ্ছা, এছাড়া অ্যানুরেসিস মানে ইচ্ছার বিরুদ্ধে বাথরুম হবে, অনৈচ্ছিক মূত্র নির্গমন। আমাদের তো মূত্র নির্গমনটা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, কিন্তু এক্ষেত্রে অনৈচ্ছিক মূত্র নির্গমন হবে, এটা অ্যানুরেসিস। ঠিক আছে, এছাড়া আর হচ্ছে ডিহাইড্রেশন। এবার বেশি পরিমাণ যেহেতু জল বেরিয়ে যাচ্ছে বডি থেকে, সেহেতু জলের ঘাটতি হয়ে যাচ্ছে, সেটাকে ডিহাইড্রেশন বলে। ঠিক আছে, আর তেমন কিছু নেই, এই কয়েকটা টার্ম, ইম্পর্টেন্ট টার্ম মনে রাখতে হবে। ঠিক আছে, বাকি ব্যাস এটুকুই আছে। তাহলে কি করে কিডনি ফাংশনটা রেগুলেট হয় সেটাই এই ভিডিওতে আছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। জিনিসটা একবার পড়বি, বইটা পারলে একবার চেক করে নিবি, বইয়ের লেখাগুলো, বাকি সব যেমন বুঝিয়েছি তেমন করে লিখতে হবে। ঠিক আছে।